ক্লাস 12-এর দ্বাদশ শ্রেণীর এক বিশেষ গুরুত্বপূর্ণ কবিতা হলো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কার লেখা? কবি বেটোল্ট বেক্ট। আমাদের পাঠ্যে কবিতাটি রয়েছে। অনুবাদক হলেন বাংলা সাহিত্যের বর্তমান সময়ের অন্যতম একজন বিশেষ ব্যক্তিত্ব কবি শঙ্খ ঘোষ। তো বেটোল্ট বেক্ট নামক এই সাহিত্যিক তার রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি পড়তে গেলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে কবিতার এটা একটুখানি মনে করে নিতে হবে। কেন মনে করে নিতে হবে? আসলে কবিতার মধ্যে কাদের কথা আছে? কবিতার মধ্যে আছে মেহনতি শ্রেণীর সেই মানুষদের কথা, যাদের কথা সমাজের ঊর্ধ্বতন শ্রেণীর মানুষ না ভাবে, কই ভাবার সময় নেই তাদের হাতে। তারা এক সময় বলেছিল কিষাণ মজদুর রাজ কায়েম হবে, না হয়নি। আজও শ্রমিকের দুঃখের কথা, কৃষকের দুঃখের কথা, মেহনত শ্রেণীর মানুষের দুঃখের যন্ত্রণার কথা তা কিন্তু সমাজ প্রায় বোঝে না বললেই চলে। আসলে তাদের বোঝানো যায় না, এটা হলো মূল কথা। এই প্রসঙ্গে আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কুলিমজুর কবিতাটির কথা মনে পড়ছে, যে কবিতায় তিনি কুলিমজুর শ্রেণীর মানুষের একজন হয়ে কথা বলেছেন। একই রকম ভাবে মনে পড়ছে কবি সুকান্তের সিঁড়ি কবিতাটির কথা। সিঁড়ি অর্থাৎ উপরে ওঠার ধাপ। এই উপরে ওঠার ধাপ, সিঁড়ি, তাকে বাড়িয়ে আমরা উপরে যদি উঠে যাই, তার দিকে যদি ফিরে না তাকাই, তাহলে তা কিন্তু অবহেলায় পড়ে থাকে, ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। তাই সমাজের সিঁড়ি যারা, এই সমাজের সিঁড়িদের কথা আমাদের মনে রাখতে হবে। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান, নজরুল ইসলাম লিখছেন। এই ব্যথিত বক্ষে পা ফেলে যদি নব উত্থান আসে, তাহলে তাদের কেন আমরা মনে রাখি না? মনে রাখা উচিত, কাঙ্ক্ষিত। তাহলে তাদের আমাদের মনে রাখতে হবে। কাদের মনে রাখতে হবে? ওই মানুষদের কথা মনে রাখতে হবে, মেহনতি শ্রেণীর মানুষের কথা মনে রাখতে হবে, যাদের উপর নির্ভর করে সমাজ ব্যবস্থা এগিয়ে চলে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু তারা যদি প্রশ্ন করে, ইতিহাসে তো তাদের কথা লেখা হয় না, হয়নি কখনোই। তারা যদি কখনো প্রশ্ন করে যে ইতিহাসে কেন তাদের কথা লেখা হয়নি, তখন কি উত্তর দেবে সমাজের ঊর্ধ্বতন শ্রেণীর মানুষের দল? তখন কি উত্তর দেবে ইতিহাসের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে তারা? কবি বেটোল্ট বেক্ট ওই মেহনতি শ্রেণীর মানুষের একজন হয়ে এই কবিতায় বিভিন্ন প্রশ্ন রেখেছেন। উদ্দেশ্য একটি, আমাদের ভাবনাকে জাগিয়ে তোলা, আমাদের অন্তরের মধ্যে অবস্থান করা সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলা। কবি বেটোল্ট বেক্ট সম্পর্কে আমরা প্রথমে কয়েকটা কথা একটু জেনে নিই, তা না হলে কবিতা পাঠ পূর্ণতা না, তা আসে না। কবি জন্মগ্রহণ করেছিলেন 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি, মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দে 14ই জুন। জার্মানির বিখ্যাত একজন কবি, নাট্যকার, মনে রাখতে হবে। জার্মানির এই বিখ্যাত কবি, তার মূল রচনাটি ছিল কোয়েশ্চেন ফ্রম এ ওয়ার্কার হু রিডস। যে শ্রমিক মানুষটি পড়তে পারে, সে যদি প্রশ্ন করে, তাহলে কি উত্তর দেবে? কি উত্তর দেব আমরা? আমরা তো তাদের দিকে ফিরেও তাকাই না, সময় পাই না। তাহলে এই মানুষদের দিকে তাকিয়ে সমাজের কিছু করণীয় আছে। ইতিহাস মনে রাখেনি বলে বর্তমান যে মনে রাখবে না, তা হতে পারে না। সমাজের মানুষের দুটো শ্রেণী, এক হলো শাসিত, শোষিত। যে শাসন করে, যে শোষিত হয়, এই দুটো শ্রেণী মূলত আমরা লক্ষ্য করি। তো এই দুটো শ্রেণীর মধ্যে যারা শোষিত হচ্ছে, তাদের মধ্যে অবস্থান করে শ্রমজীবী মেহনতি শ্রেণীর মানুষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার পিলসুজ নামে একটি গ্রন্থে এই দ্বিতীয় শ্রেণীর মানুষদের, অর্থাৎ শ্রমজীবী শ্রেণীর মানুষদের কথা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছেন।
সভ্যতার পিলসুজ শব্দের অর্থ হলো সভ্যতার প্রদীপ। সত্যি তারাই হয়ে থাকে সভ্যতার প্রদীপ। তাহলে এই সভ্যতার প্রদীপ স্বরূপ শ্রমজীবী, মেহনতি, জন মজুর শ্রেণীর মানুষদের কথা সমাজের ঊর্ধ্বতন শ্রেণীর মানুষদের ভাবার সময় কোথায়? ভাবতে হবে। এই ইতিবাচক দিককে তুলে ধরে এই কবিতাটি গ্রথিত করেছেন কবি বেটোল্ট ব্রেখট। পুঁজিবাদের তীব্রতা কবিকে ব্যথিত করেছিল। জার্মান যখন কবি লিখছেন কবিতাটি, তখন কিন্তু বাস্তবিকভাবেই জার্মানের বুকে পুঁজিবাদের ভাবনা বিশেষভাবে গড়ে উঠেছে। তার পূর্ববর্তী সময় শিল্প বিপ্লব হয়ে গেছে। এমন একটি পরিস্থিতিতে অর্থের পিছনে এই পশ্চিমী দেশগুলো যখন দৌড়ে বেড়াচ্ছে অবলীলায়, পিছনের কথা না ভেবে, শ্রমিক শ্রেণীর, মজুর শ্রেণীর মানুষদের কথা না ভেবে, তখনই কিন্তু কবি বেটোল্ট ব্রেখটের লেখনী এই রকম তীব্র হয়ে উঠেছিল। আসলে উদ্দেশ্য কি ছিল? আমার এই মুহূর্তে মনে পড়ছে ভীষণভাবে চার্লি চ্যাপলিন সিনেমাটির কথা। তোমরা নিশ্চয়ই কম বেশি দেখেছো। কি দেখেছো তো চার্লি চ্যাপলিন সিনেমা? একদম। এই সিনেমাটির ভাববস্তু কি ছিল জানো? এই যে চার্লি চ্যাপলিন, তার বিভিন্ন অঙ্গভঙ্গিমা, বিভিন্ন ভাবভঙ্গির মধ্য দিয়ে তিনি যে বাস্তবিকতাকে তুলে ধরতে চাইছেন, মূলত পুঁজিবাদী ভাবনা। পুঁজিবাদী ভাবনা মানে কি? অর্থের পিছনে এক নাগারে দৌড়ে চলা। আবেগ না স্তিমিত হয়ে পড়েছে। আবেগ যদি থমকে দাঁড়ায়, তখন কিন্তু ভাবনা, কল্পনা যদি থমকে দাঁড়ায়, তখন কিন্তু সমাজ ব্যবস্থা সংস্কৃতির দিক থেকে পিছিয়ে পড়ে। এই সংস্কৃতির দিক থেকে পিছিয়ে পড়লে একটা সমাজ ব্যবস্থা অন্ধকারে নিমজ্জিত হয়। তাই কখনোই তা কাঙ্ক্ষিত নয়। তাই এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেমন ভাবে চার্লি চ্যাপলিন রচিত হয়েছিল, তেমনি ভাবে গর্জে উঠেছিল বেটোল্ট ব্রেখটের লেখনী। পুঁজিবাদকে তীব্রভাবে বিদ্রূপ করেছিলেন এই কবিতাটির মধ্য দিয়ে। মানবতার পূজারী ছিলেন তিনি। তার কাব্যে তাই মানবতার কথাই এসেছে। মানবতা শব্দের অর্থ কি? হিউম্যানিজম। এই ইজমটা আসলে কি? গোটা বিশ্বের সাধারণ মানুষ, প্রত্যেকটি মানুষের জন্য আমাদের মন যদি কেঁদে না ওঠে, তাহলে কিন্তু আমি মানুষ নই। বিষয়টা কেমন? আমার বড্ড আরেকটি কবিতার কথা মনে পড়ছে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা, মানুষ বড় একলা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। নিশ্চয়ই কবিতাটি তোমরা পড়েছো। এই যে কবিতাটি, মানুষ বড় একলা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও, আর মানুষই ফাঁদ পাচ্ছে, আর সেই ফাঁদে পা দিচ্ছে কারা? পা দিচ্ছে সেই মানুষের বন্ধুরাই, ভাইয়েরাই। তো এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি দরকার? আমাদের দরকার হিউম্যানিজম, মানবতাবাদ। মানবতাবাদ কি? এটা যদি জানতে হয়, তাহলে বুঝতে হবে প্রথমে যে ভাবনায় নিজেকে গ্রথিত করে তুলতে হবে যে একই পৃথিবীর আমরা মানুষ, একই বাতাসে শ্বাস গ্রহণ করি, একই জল পান করি, একই ফসলে আমরা লালিত পালিত। এই ভাবনাটি যদি মনের মধ্যে সাড়া না দেয়, তাহলে হিউম্যানিজম এই শব্দটি বড় রূঢ়, ক্রূর এবং অর্থহীন মনে হবে। আর এই শব্দটিকে সঠিকভাবে বুঝে নিতে না পারলে এই কবিতাটি তা কিন্তু পাঠযোগ্য হয়ে উঠবে না। সুতরাং এই কবিতাটি পাঠ করতে গেলে মূলত আমাদের মনকে প্রথমে মানবতাবাদের রঙে রাঙিয়ে নিতে হবে। হিউম্যানিজম বা ইন্টারন্যাশনাল ইজম অর্থাৎ বিশ্ব সৌভ্রাতৃত্ববোধ, এই সৌভ্রাতৃত্ববোধের রঙে যদি রাঙিয়ে না নিতে পারি, তাহলে কিন্তু এই কবিতাটি বৃথাই পাঠ হয়ে যাবে। কারণ সাহিত্য, আমি বারবার যেটা বলে থাকি, মনের জগৎকে বৃহৎ করে। কবিতায়, এই কবিতাটিতে কবি প্রাচুর্যের স্বার্থপরতার কথা প্রকাশ করেছেন। প্রাচুর্যের স্বার্থপরতা কি? প্রাচুর্য কি? অর্থের প্রাচুর্য, জ্ঞানের অহংকারের প্রাচুর্য। মনে রাখতে হবে, যদি প্রাচুর্য একটি মানুষের মনকে আষ্টে পিষ্টে বেঁধে দেয়, তাহলে তার মৃত্যু অবধারিত। তাহলে মনকে জ্ঞানের আষ্টে পিষ্টে বেঁধে দিলে চলবে না। আবার রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসছে প্রাসঙ্গিকভাবে।
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা স্থির। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, হোয়ার দ্য হেড ইজ হেল্ড হাই। তো এইরকম মন যদি না হয়, যদি জ্ঞানের ভাবনায় একটি মন ক্রমশ নিচের দিকে দৌড়তে শুরু করে, অর্থাৎ তলানিতে গিয়ে ঠেকে, যদি অর্থের অহং বোধে একটি মন প্রাচুর্যের ভাবনায় স্বার্থপরতায় নিমজ্জিত হয়, তাহলে মৃত্যু হয়েছে ভাবতে হয়। কবি কিন্তু সেটাই বলতে চেয়েছেন। এই কবিতাটির অনুবাদক আমি একটু আগে বললাম কবি শঙ্খ ঘোষ, অত্যন্ত খ্যাতনামা একজন ব্যক্তিত্ব, বর্তমান সময়ের প্রতিবাদী শ্রেণীর লেখক কবি। তার কবিত্ব শক্তি অতুলনীয়, বারে বারে আমাদের ছুঁয়ে যায়। আধুনিক সময়ের, বর্তমান সময়ের একজন ব্যক্তিত্ব। বর্তমান সময় তিনি, আমরা জানি তিনি খুব সাম্প্রতিক সময়ে গত হয়েছেন। বর্তমান সময়ের যে সমস্ত কবিগণ, জয় গোস্বামী থেকে শুরু করে বাদবাকি সকলেই, তারা কিন্তু এই কবি শঙ্খ ঘোষকে অনুসরণ করেন, বৃহৎ অর্থে বলা যেতেই পারে। সুতরাং আমরা আজকে যে কবিতাটি পাঠ করতে চলেছি, কবিতাটি যে এক সর্বতোভাবে সুন্দর কবিতা হয়ে উঠবে, যা আমাদের মনের জগৎকে বৃহৎ করবে, এটা বড় বিষয়। তা কিন্তু আর বুঝে নেওয়ার অপেক্ষা থাকে না। যাই হোক, আমরা কবিতার একদম প্রথম যে কয়েকটি লাইন সেগুলো দেখে নিই, তারপরে প্রাসঙ্গিকভাবে সেগুলোর ব্যাখ্যাতে যাব। আমরা দেখব এখানে অসংখ্য ইতিহাসকে তুলে ধরেছেন। ইতিহাসকে তুলে ধরতে গিয়ে তিনি বিভিন্ন তথ্য সমৃদ্ধ রূপে কবিতাটিকে গড়ে তুলেছেন। তথ্য সমৃদ্ধ কবিতা আর তাত্ত্বিক কবিতা, এই দুটো বিষয়ের মধ্যে একটু বুঝে নেওয়া দরকার। প্রথমে তথ্য সমৃদ্ধ কবিতা, যেখানে ইনফরমেশন থাকবে অসংখ্য, এবং সেই ইনফরমেশনগুলো আমাদের সম্মুখে একটা দিগন্ত উন্মোচিত করবে। কবির প্রধান উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তথ্যকে তুলে ধরা নয়, তথ্যের সঙ্গে সঙ্গে সেই তথ্যের মধ্য দিয়ে বাস্তব বোধে পাঠক শ্রেণীকে সমৃদ্ধ করে তোলা। এটা কিন্তু কবির প্রধান উদ্দেশ্য হয়ে থাকে, কারণ একমাত্র সাহিত্যিকগণ তারাই কিন্তু সমাজের দিক পরিবর্তন করতে পারেন, তাদের ভাবনা দ্বারা, তাদের সাহিত্যের সমৃদ্ধি দ্বারা। এই কবিতাটি তাই শুধুমাত্র তথ্য সমৃদ্ধ যদি বলি, তাহলে একটা জায়গায় ভুল হয়। তাই তথ্য সমৃদ্ধির পাশাপাশি আমরা এই কবিতার মধ্য থেকে, যেটা একটু আগে বললাম, মানবতা বোধের ভাবনা, সহানুভূতিশীলতার ভাবনা, সহমর্মিতার ভাবনা, সহাবস্থানের ভাবনা, এই তিনটিকেই পেতে পারি। যেমন ভাবে আমরা যদি ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটির কথা মনে করি, এটা নিশ্চিতভাবে পড়া হয়ে গেছে। কি পড়েছো তো তোমরা? বেশ, হ্যাঁ বলো নাফিসা, কি বলছো? আপনি বলে দিয়েছিলেন একদিন কবিতাটা। আচ্ছা, আমি বলে দিয়েছিলাম, বেশ, আমি ভুলে গেছি। যাই হোক, তো সেই কবিতাটির মধ্যে যে মূল বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তুটাও কিন্তু আজকের কবিতাতে ছুঁয়ে যাবে। এই বিষয়বস্তুটা কি? একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে তিনটে স লাগে। এটা মনে রাখবে, চিরকাল মনে রেখো, কাজে লাগবে। এই তিনটে স কি কি আমি বলেছিলাম, মনে পড়ছে? ওই কবিতাটা যদি বলে থাকি তাহলে নিশ্চিতভাবে এটাও বলেছিলাম। তিনটে স কি কি বলতো? তিনটে দন্তস্ব। এই তিনটে দন্তস্ব মানে কি জানো? তিনটে দন্তস্ব মানে হলো সহাবস্থান, সহমর্মিতা আর সহানুভূতিশীলতা। লিখে রাখো, কাজে লাগবে। এই তিনটে স যদি একটি মানুষের মধ্যে না থাকে, তাহলে সে কিন্তু মানুষ না, সন্দেহ আছে আসলে সে মানুষ কিনা। আবার বলি, তিনটে স: সহাবস্থান, সহমর্মিতা আর কি বললাম আরেকটা? সহানুভূতিশীল। গুড, বলো বলো। সহমর্মিতা মানে অন্যের দুঃখে নিজে কাতর হওয়া। কেমন? অন্যের দুঃখে আমরা যদি কাতর না হই, আমরা যদি দুঃখ অনুভব না করি, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, তবে কিসের সমাজ, কিসের মূল্যবোধ? এই যে বিষয়টা,
এটাকে সহমর্মিতা বোধ বলে। কেমন? অন্যের দুঃখে কাতর হওয়া, যন্ত্রণা অনুভব করা, এটা তো কাঙ্ক্ষিত। কারণ আমরা পৃথিবীর সন্তান, অমৃতস্য পুত্রা। তাহলে অমৃতস্য পুত্রা যদি আমরা হয়ে থাকি, তাহলে আমরা প্রত্যেকে ভাই ভাই, এই চেতনাটুকু মনের মধ্যে জাগাতে হবে। তা না হলে বৃথা এ মনুষ্য জনম। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কবিতায় চলে আসি। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখা রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কি মনে হয় কোন রাজা পাথর ঘাড়ে করে নিয়ে এসছে? না স্যার। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন তো অনেকবার ধ্বংস হয়েছে, আমরা জানি ব্যাবিলনের কথা। কোথায় অবস্থিত ছিল? ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলন অবস্থান করত, যেখানে এই নদীটি গ্রীসের খুব কাছাকাছি। হামুরাবির নামে একজন বিখ্যাত সম্রাট সেখানে ছিলেন। অসংখ্যবার ধ্বংস হয়েছিল ব্যাবিলন, অসংখ্যবার গড়ে উঠেছিল। 7 দরজাওয়ালা থিবস গড়ে উঠেছিল গ্রীসে। এর বর্তমান নাম হলো থিভাই। কথাটি হলো, এই 7 দরজাওয়ালা থিবস বর্তমানে অবলুপ্ত, কিন্তু তার বিশালত্বার সৌন্দর্যের পিছনে কারা দাঁড়িয়েছিল? কোন রাজা পাথর ঘাড়ে করে এনে কি সৃষ্টি করেছিল? না। ঠিক তেমনি ভাবে ভারতের বুকে আমরা জানি তাজমহল কে বানিয়েছিল? বলো, তাজমহল কে বানিয়েছিল? শাহজাহান বানিয়েছিল। একদম। শাহজাহান কি সত্যি কোনো একটা ওই মার্বেল রক্স তুলে নিয়ে এসে লাগিয়েছিল নাকি? না কোনো মিস্ত্রিদের দ্বারা? তো যে সমস্ত কর্মচারীদের দ্বারা এটা তৈরি হলো, তাদের কথা একবারও কি ইতিহাসের পাতায় লেখা আছে? নেই। সোনা ঝকঝকে লিমা, লিমা নিশ্চয়ই জানো, পেরুর রাজধানী বর্তমানে। এই পেরুর রাজধানী লিমা একদা অত্যন্ত পূর্ববর্তী সময়ে অত্যন্ত, হ্যাঁ বলো স্যার। কিন্তু মানে তাজমহলের ভিত মানে প্রথমে শাহজাহান খুঁড়েছিল তো অল্প? না, আমি বলতে চাইছি পরে যে তাজমহলের সৌন্দর্যের প্রকাশ যেটা আমরা দেখতে পাই, কেমন? নিশ্চিতভাবে ওনার পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করলো কারা? তাদের কথা তো লেখা নেই। আমরা জানি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেছিলেন শেরশাহের আমলে। এটা তৈরি হয়েছিল চিঠির আদান প্রদান ইত্যাদি ইত্যাদি করার জন্য। কিন্তু কথাটি হলো, সেই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরির পিছনে যে অসংখ্য কর্মচারীদের অসংখ্য জীবনপাতের কথা আছে, সেটা তো ইতিহাসের পাতায় লেখা থাকে না। থাকে কি না থাকে? এখানে সেই প্রশ্নটি রাখতে চাইছেন কবি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আসি তারপরের কথা। সোনা ঝকঝকে লিমা, পেরুর রাজধানী। 1946 খ্রিস্টাব্দে ভূমিকম্পে এই শহরটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিল। তার পূর্ববর্তী সময়ে লিমাকে সোনার নগরী গড়ে তুলেছিল যারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তাদের কথা লেখা নেই ইতিহাসের পাতায়। চীনের প্রাচীরের কথা আমরা জানি, চাঁদ থেকে দেখা যায়। যারা মহাকাশ যাত্রী তারা চীনের প্রাচীরকে মহাকাশ থেকে লক্ষ্য করেন। কিন্তু এই যে চীনের প্রাচীর 1500 মাইল লম্বা, চৌবংশের শ্রেষ্ঠ রাজা শি হুয়াংতি একে প্রতিষ্ঠা করলেন, তৈরি করলেন। বলা হচ্ছে চীনের মহাপ্রাচীর নামে খ্যাত, যেখানে উচ্চতা হলো 24 ফুট, 6 জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারে অশ্ব চালিয়ে। শি হুয়াংতির কথা আছে, চীনের মহাপ্রাচীরের কথা আছে। কই কোনো মিস্ত্রির কথা তো নেই? কোনো রাজমিস্ত্রির কথা আছে নাকি? পড়েছো নাকি কোথাও যে এই মিস্ত্রি ছিল, তার নাম ছিল এই? এগুলো পড়েছো কোথাও? না, পড়িনি। তাহলে কি কোনো মিস্ত্রি জীবনপাত করেনি? না স্যার। একদম। তোমরা শুনলে অবাক হবে, সাম্প্রতিক সময়ে চীনের প্রাচীরে এক জায়গায় বিভিন্ন ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে ফাটল ধরেছিল এবং ভেঙে পড়েছিল খানিকটা অংশ। তো সেই অংশটিকে রিপেয়ার করবার জন্য যখন মিস্ত্রি লাগানো হলো, বেশ খানিকটা যায়, 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের কাছাকাছি, যখন সেটাকে ভেঙে আবার তৈরি করতে গেল, তখন সেই চীনের প্রাচীরের মধ্য থেকে অসংখ্য নরকঙ্কাল বেরিয়ে এসেছে। সবাই অবাক হয়েছিল, গোটা বিশ্ব। এই নরকঙ্কালগুলো তাহলে কি? তার কার্বন টেস্টিং করে দেখা গেছে এই চৌবংশের শ্রেষ্ঠ রাজা শি হুয়াংতি তিনি যখন মহাপ্রাচীর গড়েছিলেন তখন এই নরকঙ্কালগুলোর সময়কাল। অর্থাৎ মনে করা হচ্ছে, ইতিহাসবিদগণ মনে করেন, সেই সময়ে
এই প্রাচীর তৈরি করতে গিয়ে যারাই মৃতদেহে পরিণত হয়েছিল তাদের ওই প্রাচীরের মধ্যেই সমাধিস্থ করা হয়। তাদের কথা তো লেখে না ইতিহাস। ইতিহাস লেখে শি হুয়াংতির কথা, ইতিহাস লেখে চৌবংশের শ্রেষ্ঠ রাজার কথা, ইতিহাস বলে চীনের মহাপ্রাচীরের কথা। ইতিহাস কিন্তু বলে না মহাপ্রাচীরের জন্য যারা জীবনপাত করেছে তাদের কথা। কবি তাদের প্রশ্ন কথা রেখেছেন এখানে। সেই শ্রমিক শ্রেণীর মানুষেরা যদি একদিন জিজ্ঞাসা করে তখন তার উত্তরে কি দেবে? ঊর্ধ্বতন শ্রেণীর মানুষ জয়তোরণে ঠাসা মোহনীয় রোম। আমরা জানি রোমুলাস অগাস্টুলাস শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। মনে করা হয় খ্রিস্টপূর্ব ৮ম শতকের কাছাকাছি সময় এই রোম নগরীর পত্তন করা হয়েছিল। এবং আরেকটা মজার ব্যাপার, প্রাচীন উপাখ্যান অনুসারে, উপাখ্যান হলো প্রাচীন তথ্য বা বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ, তো সেই উপাখ্যান অনুসারে মনে করা হয় যুদ্ধের দেবতা মার্স তার পুত্র রোমুলাসের নামে এই নগরীর নাম হয়েছিল রোম। এর সঙ্গে আরো আমরা জানতে পারি টাইবার নদীর তীরে স্থাপিত, এটা আমরা জানি বর্তমানে ইতালির রাজধানী, এবং এই অংশে এই অঞ্চলে এই রোম অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী ছিল, তা আমরা সবাই জানি। শিল্পে, সংস্কৃতিতে, বাণিজ্যে একেবারে বলা যায় সেই সময়কালটা ছিল স্বর্ণযুগ। কিন্তু কথা হলো এটাকে কে বানিয়েছিল, কাদের জয় করলো? সিরাজ। সিরাজের কথা আমরা জানি, রোমের একজন বিখ্যাত দখলদারি বললাম, এত রণকুশল, এত পণ্ডিত, এত সুবক্তা যুক্ত ব্যক্তি ছিলেন এই সিরাজ, যে সিরাজের কথা সিজার, সেই সিজারের কথা কিন্তু আমরা মনে রাখি। ঐতিহাসিকগণ মনে করেন অত্যন্ত রণকুশল, অত্যন্ত পণ্ডিত, কূটনীতিবিদ এবং সুবক্তা ছিলেন তিনি, এই সিজার। এবং সেই সিজার কেমন ভাবে তৎকালীন সময়ে এই রোম সাম্রাজ্যকে বৃহৎ থেকে বৃহত্তর করেছিল তাও আমরা জানতে পারি। তার পরবর্তী সময় দেখি, এবার এই যে এত নাম শুনি বাইজান্টিয়ামের সম্পর্কে আমরা জানি যে রোম সাম্রাজ্যের পশ্চিমাংশের রাজধানী ছিল রোম, বর্তমানে যার নাম হলো বাইজান্টিয়াম। এবার সেই সময় বাইজান্টিয়াম বর্তমানে বাইজান্টিয়াম নামে পরিচিত নয়, রোম অংশেরই পূর্ণ অংশ, এটা কেমন রোম নামেরই। যাই হোক, এবার এর অস্তিত্ব মনে করা হচ্ছে খ্রিস্টপূর্ব 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ, এটা মনে করা হয়। তো এই সময়টা বাইজান্টিয়ামের সুবর্ণ যুগ। কিন্তু এই সুবর্ণ যুগ হতে গেলে কারো তো ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তো সেই ব্যথিত বক্ষগুলো যাদের, তাদের কথা তো একবারও ভাবা হয় না, ইতিহাসের পাতায় বলা হয় না। এমনকি উপকথার আটলান্টিস, সমুদ্র যাকে গ্রাস করেছিল, একটি দ্বীপ আটলান্টিস, জিব্রাল্টারের পশ্চিমে অবস্থিত, জিব্রাল্টার প্রণালীর কথা আমরা সবাই জানি, তার পশ্চিমে অবস্থিত এই আটলান্টিস ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, সমুদ্রে একেবারে নিমজ্জিত হয়ে গেল। কথা হলো, আরেকটা বিষয় এর সঙ্গে সংযোগ করে দিই, প্লেটোর মত অনুসারে, প্লেটো আমরা জানি একজন বিখ্যাত বিজ্ঞানী, তার মত অনুসারে এই দ্বীপে উন্নত সভ্যতা তৎকালীন সময়ে ছিল, কিন্তু তা ধ্বংস হলো কিভাবে? ভূমিকম্প এবং প্রবল সামুদ্রিক জলোচ্ছ্বাসে তা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এই আটলান্টিসের কথা আমরা জানি। কিন্তু তখন যখন এই সমুদ্র তাকে গ্রাস করলো, ডুবতে ডুবতে এই আটলান্টিস নগরী সমুদ্রের নিচে তলিয়ে গেল, চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য সেই রাতে। আসলে কেন কথা বলা হলো? কৃতদাস কারা? কেনা চাকর, যাকে এক কথায় বলা হচ্ছে। আমরা জানি ইউরোপীয় সভ্যতায় এই কৃতদাসের বেশ চল ছিল, মানুষকে বন্দী করে দাসে পরিণত করা হতো। তারপর আমরা এও জানি পাগলা ষাঁড়ের সঙ্গে বা হিংস্র সিংহের সঙ্গে তাদের লড়াই বাঁধিয়ে দিয়ে তারপর ওই উন্নত শ্রেণীর অর্থশালী মানুষেরা আমোদ উপভোগ করত।
এবার এই দাস কোথা থেকে আনা হতো? মূলত যুদ্ধবন্দী বা জলদস্যুদের হাতে পড়া যারা যে সমস্ত ব্যক্তি হেরে যেত তাদেরকে দাস বানিয়ে নিয়ে আসতো এবং বিক্রি করতো বাজারে। তাদের চিৎকারও তো উঠেছিল, তাদের কথা লেখা নেই কোথাও। তো এভাবে কোথাও লেখা থাকে না ওই মানুষগুলোর কথা, যাদের হাতের গুণে, যাদের পরিশ্রমের ফলে একটা ফসল প্রাপ্ত হয় সভ্যতা। মানুষ কিন্তু তাদের কথা মনে রাখে না, আজও ইতিহাসের পাতায় তাদের কথা মনে রাখেনি, লিখে রাখেনি ইতিহাসবিদগণ। এই আক্ষেপের কথাই কবি এখানে জানাতে চাইছেন। আচ্ছা, প্রথম পাতার এই অংশটুকু, যে স্লাইডটা দেখালাম এই মাত্র, যে কথাগুলো বললাম, এখানে তোমাদের কি জানার কিছু আছে? তাহলে জিজ্ঞাসা করে নাও। স্যার, চীনের প্রাচীর সমাপ্তির পর সন্ধ্যাবেলা কেন বলেছে এরকম? হ্যাঁ, সন্ধ্যাবেলা। আসলে বিষয়টা কি, একটা কবিতা যখন গড়ে ওঠে সেই কবিতার পিছনে কিছু এমন ভাববস্তু তুলে ধরা হয়, এমন বিষয়কে তুলে ধরা হয় যে বিষয়টা খানিকটা হলেও মনকে আকর্ষণ করে। তো এখানে বলা হলো চীনের প্রাচীরে যখন শেষ হলো সেই সন্ধ্যায়, মানে যেদিন শেষ হয়েছিল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? অর্থাৎ সেই সন্ধ্যার পরে আর রাজমিস্ত্রিদের কথা তুলে ধরা হয়নি। একদিন তো শেষ হয়েছিল, গোটা চীনের প্রাচীরের কাজ সমাপ্ত হলো একদিন। কে করেছিল? কারা করেছিল? রাজমিস্ত্রির দল, অসংখ্য রাজমিস্ত্রি এত বড় একটা চীনের প্রাচীর তৈরি করলো। কিন্তু এই রাজমিস্ত্রিরা তৈরি করার পর তাদের কথা আর ইতিহাসের পাতায় লেখা হলো না। আসলে একদিন তো শেষ হয়েছিল, তারপর নেমে এলো অন্ধকার। কাদের জীবনে? ওই মিস্ত্রির জীবনে, ওই মানুষগুলোর জীবনে যারা ওই দীর্ঘদিন ধরে চীনের প্রাচীরকে গড়ে তুললেন নিজেদের হাতের কলা কৌশলে, কিন্তু তারপরে তারা নিজেরাই হারিয়ে গেল ইতিহাসের পাতায়। তাই সন্ধ্যায় এ কথা বলা হলো, মানে তারপর নেমে এলো অন্ধকার তাদের জীবনে, তাদেরকে আর খুঁজে পাওয়া গেল না, ইতিহাস মনে রাখলো না, সমাজ মনে রাখলো না। এ কথা বলো। তারপর চীনের প্রাচীর মানুষ মানে গড়ে ওঠার পরে ওদেরও অবদান ওখানেই শেষ করে দেওয়া হয়েছে তো তাহলে? একদম তাই। স্যার, এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদে থাকতো? ওই লাইনটা আবার। আচ্ছা, বাইজেন্টিয়ামের কথা আমরা সবাই শুনি, কেমন? এবার বাইজেন্টিয়াম কি আমি একটু আগে বলে দিলাম, যে রোম সাম্রাজ্যের পশ্চিমাংশের রাজধানী ছিল রোম, আর পূর্বাংশের রাজধানীর নাম ছিল বাইজেন্টিয়াম, বর্তমানে যেটাকে কনস্টান্টিনোপল বলা হচ্ছে, কেমন? এবার এই যে বাইজেন্টিয়াম, তার তো উন্নত সভ্যতা তৎকালীন সময় এবং সমৃদ্ধ সভ্যতা, একেবারে সোনায় মোড়া বলা যেতে পারে, অত্যন্ত উন্নত সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, দীক্ষা সমস্ত দিক থেকে। তো এত তো বাইজেন্টিয়ামের কথা আমরা ইতিহাসে পড়ি, কিন্তু কথাটি হলো সেই ইতিহাসে পড়া বাইজেন্টিয়াম সভ্যতার সমস্ত মানুষগুলোই কি প্রাসাদে থাকতো? কুড়ে ঘর কি একটাও ছিল না? জন্মজুর শ্রমিক শ্রেণীর মানুষের কি একটাও ছিল না? তাদের কি কোনো কৃতিত্ব নেই সমাজের বুকে? তাদের কথা লেখা হয়নি কেন ইতিহাসের পাতায়? প্রশ্ন রাখলেন কে? প্রশ্ন রাখলেন আসলে কবি প্রশ্ন রাখলেন আমাদের সামনে। কবি এভাবে প্রশ্ন রাখলেন, আঙ্গিকটি কেমন? যদি একজন মজুর পড়তে পারে, যেহেতু মজুর শ্রেণীর মানুষেরা শিক্ষায় দীক্ষায় উন্নত হয় না, কিন্তু তারা যেদিন পড়তে পারবে সেদিন তো প্রশ্ন রাখবে সমাজের কাছে। কি উত্তর দেবে সমাজ? সমাজ কি উত্তর দিতে পারবে? ইতিহাসের পাতা কি তাদের জন্য কোনো অবকাশ রেখেছে সহানুভূতিশীলতার? কোনো অবকাশ রেখেছে তাদের শ্রেষ্ঠত্বকে প্রতিফলিত করার? না, রাখেনি। তার উত্তর হয় এখানে সে কথা বলা হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট, এটা নিয়ে আর কোনো অসুবিধা নেই? না স্যার। ওকে, এবার নেক্সট। ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার। আমরা জানি আলেকজান্ডার কোথাকার রাজা ছিল? গ্রিসের উত্তরে ম্যাসিডোনিয়া নামে এক সাম্রাজ্যের রাজা ছিলেন তিনি। রাজধানী কি ছিল? ম্যাসিডন, তাই তো? আর এই ম্যাসিডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপ, তার পুত্র ছিলেন আলেকজান্ডার। পরবর্তী সময় তিনিও রাজা হন এবং ঘটনাক্রমে মাত্র 20 বছর বয়সে তিনি কিন্তু ম্যাসিডোনীয় রাজা হয়েছিলেন। মাত্র 20 বছর বয়সে হিন্দুকুশ পর্বত পার করে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তিনি 327 খ্রিস্টপূর্বাব্দে। 33 বছর মাত্র বেঁচে ছিলেন। আর সেই স্বল্প সময়ের মধ্যে কত দুর্ধর্ষ তিনি, যে ভারতবর্ষের প্রান্তরে পৌঁছে এই ভারতবর্ষকে জয় করবার স্বপ্ন দেখেছিলেন, আমরা জানি। তো আলেকজান্ডার তো এসেছিল যুদ্ধ করতে, একা এসেছিল? একাই যুদ্ধ করেছিল না তার সঙ্গপাঙ্গ ছিল আর চারটি? নিশ্চয় ছিল।
কাগজ ছিল। একদম, অসংখ্য সেনাবাহিনী ছিল, তার সঙ্গে সেই সেনাবাহিনীদের রান্না করবার মতো, করে দেওয়ার মতো রাঁধুনি ছিল। কোথায় গেল তারা? তাদের কথা লেখা নেই কেন ইতিহাসের পাতায়? তারপরেই আসছে গলদের নিপাত করেছিল সিজার, জুলিয়াস সিজারের কথা আমরা সবাই জানি, উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন গ্রন্থের মধ্যে আমরা তাকে পেয়েছি। তো গল কি? গল একটা উত্তর ইতালির যুদ্ধপ্রিয় জাতি, যুদ্ধপ্রিয় জাতি, যুদ্ধ করতে পছন্দ করে, খুব যুদ্ধ করতে পছন্দ করে। তাদের এই জাতিটির নাম ছিল গল। এই গলদের পতন করেছিলেন সিজার, গলদের দমন করেছিলেন সিজার। রোম নগরী লুটপাট করতো এই গলেরা, মাঝে মাঝে এসে আগুন ধরিয়ে দিত, এই করত। তারপরে সিজার তাদেরকে দমন করেছিলেন, দীর্ঘদিন যুদ্ধ করে তাদের দমন করলেন। কিন্তু কথাটি হলো, তিনি কি একাই দমন করেছিলেন, না তার সঙ্গে অন্য সেনাবাহিনীরা ছিল? গল্প কবি এখানে বলছেন নিদেন একটা রাঁধুনি তো ছিল, মানে একটা রাঁধুনিও তো ছিল রান্না করে দেওয়ার মতো। না দিলে পরে কি করে গায়ের শক্তি আসতো? কিন্তু তাদের কথা লেখা নেই ইতিহাসের পাতায়। তাদের কথা লেখার প্রয়োজনই মনে করেনি ইতিহাসবিদরা। আসলে ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল, ওরা প্রতিবাদী নয়, তাই ওদের কথা লেখা হয় না। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর্মাডা শব্দটির সঙ্গে আমরা অনেকটাই পরিচিত। এই আর্মাডা যখন ডুবছে, তখন স্পেনের ফিলিপ তিনি কিন্তু খুব কেঁদেছিল। কেমন? আর্মাডা একটা যুদ্ধ জাহাজ, স্পেনের ফিলিপ তার খুব শখের যুদ্ধ জাহাজ। স্পেনের ফিলিপের নৌবহর ছিল আর্মাডা। এবার স্পেনের ফিলিপ কি একাই কেঁদেছিল দুঃখে? আর কেউ কাঁদেনি? নিজেদের এই নৌবহর যখন ধ্বংসের দিকে যাচ্ছে, তখন কি আর কেউ কাঁদেনি? নিশ্চিত কেঁদেছিল, কিন্তু ইতিহাস তার কথা মনে রাখেনি। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। দ্বিতীয় ফ্রেডারিকের কথা আমরা জানি, যিনি ফ্রেডারিক দ্য গ্রেট নামে পরিচিত। 1786 খ্রিস্টাব্দে প্রাশিয়ার, এই সময় থেকে প্রাশিয়ার রাজা ছিলেন তিনি। তার সেনাবাহিনীর প্রাবল্যের কথা, বৈচিত্র্যের কথা, যুদ্ধপ্রিয়তার কথা, নৈপুণ্যের কথা ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে আছে। তার সেনাবাহিনীর নৈপুণ্যের কথা, তার নৈপুণ্যও বটে, কিন্তু তার তো সেনাবাহিনী ছিল। জয়ের পাতায় পাতায়, প্রত্যেকটি ইতিহাসের পাতায় লেখা আছে তার জয়ের কথা। ইতিহাসের পাতায় পাতায় তার জয়ের কথা বর্ণনা করা আছে, দ্বিতীয় ফ্রেডারিকের কথা। সেই যুদ্ধ কি একাই জয় করেছিল, না অন্য অনেকেই ছিল তার সঙ্গে? সে কথা কিন্তু লেখা থাকে না। দুঃখের সঙ্গে কবি জানাচ্ছেন, কে জিতেছিল? সে একলা একাই যুদ্ধ করেছিল, না সঙ্গে ছিল অনেকে? ছিল। পাতায় পাতায় অনেক জয়, ইতিহাসের বিভিন্ন রাজাদের, বিভিন্ন সেনাপতিদের, মন্ত্রীদের কথা লেখা থাকে, ওই মানুষগুলোর কথা লেখা থাকে না। এই জয়ের পরে জয়ের উৎসব হতো, সেই উৎসব হতো, অনেক রান্না বান্না, দারুণ খাওয়া দাওয়া চলতো। কে রান্না করত? তাদের কথা লেখা নেই, লেখা থাকে না। 10 বছরে একজন মহামানব, প্রতি 10 বছর অন্তর অন্তর দেখা গেছে ইতিহাসের পাতায় উঠে এসেছে একজন বৈচিত্র্যপূর্ণ রাজা, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, নতুন ভাবে নতুন রূপে সমাজ ব্যবস্থাকে তুলে ধরেছে। কিন্তু মাথায় মোট বাওয়া মানুষেরা একই রয়ে গেছে, জমিতে ফসল ফলানো মানুষেরা একই রয়ে গেছে, তাদের কথা ইতিহাসের পাতায় লেখা হয়নি। খরচ মেটাতো কে? এটা বড় প্রশ্ন। কে খরচ মেটায়? এত তো কত ঘটনা ঘটে। চাষিবাসী কারা? জন্মদুশ্রেণী কারা? কারা উৎপাদন করে শস্য, কারা উৎপাদন করে বিভিন্ন বস্তু, তাদের কথা লেখা থাকে না। কত সব খবর, কত সব প্রশ্ন। কিন্তু ঘটনাক্রমে এই এত খবর, এত প্রশ্নের মধ্যে চাপা পড়ে যায় ওই মানুষদের কথা, যারা আসলে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলে। এই আক্ষেপ কবি এখানে প্রকাশ করেছেন। ঠিক আছে, বোঝা গেল? এবার বলো কোনো প্রশ্ন আছে কিনা।
এই অংশটুকুর মধ্যে কোথাও যদি জিজ্ঞাসা করার কিছু থাকে জিজ্ঞাসা করে নাও। গল কারা বললাম? স্যার খরচ মেটাতো কে মানে? আসলে বিষয়টা হলো, আচ্ছা ভেবে দেখো, মূলত আমাদের প্রত্যেকটা দেশের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য কোথা থেকে আসে? হয় কৃষকেরা, নয়তো মজুর শ্রেণীর মানুষ। মজুর তাহলে কারা হয়? শ্রমিক মজুর শ্রেণীর মানুষ যারা কলকারখানায় কাজ করে, শিল্প, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি অ্যান্ড এগ্রিকালচার, এই এগ্রিকালচার কৃষি, কৃষক, সেখান থেকে আসে, আর ইন্ডাস্ট্রি শিল্প থেকে আসে। এই দুটো জায়গায় কাজ করে কারা? মেহনতি শ্রেণীর মানুষ। তাহলে মেহনতি শ্রেণীর মানুষের উপরে নির্ভর করেই কিন্তু দেশের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে, তাই না? এখানে সে কথা বলা হচ্ছে যে খরচ মেটাতো কে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর আর কোনো প্রশ্ন আছে? না থাকলে প্রশ্নে চলে যাবো এবার, মানে প্রশ্ন দিয়ে দেবো। হ্যাঁ স্যার, কোশ্চেন দিয়ে দিন। ওকে স্যার আর কেউ কাঁদেনি মানে এখানে কোশ্চেন করা হচ্ছে তো মানে হ্যাঁ মানে ওই যে যখন মানে ডুবেছিল আর্মাডা, তখন তার সাথে অনেক মানে শ্রমিক শ্রেণী মানুষ বা ওখানে যারা ছিল মানে কাজে ছিল তারাও তো ডুবে গেছিল, তাদের কথা মানে হ্যাঁ তাদের হ্যাঁ বাড়ির লোক কেউ কাঁদেনি বা ওই কথাই হ্যাঁ। বলা হয়েছে তো না, এখানে? এখানে বিষয়টা কেমন দেখো, বলছে স্পেনের ফিলিপ, ওই কি শুধু কেঁদেছিল এইরকম একটা অবশ্যম্ভাবী পতনের ফলে? এইরকম একটা ভয়ঙ্কর পতনের ফলে স্পেনের ফিলিপ কি শুধু কেঁদেছিল, নাকি অন্য কেউ কেঁদেছিল? কেঁদেছিল তো নিশ্চিতভাবে। যখন একটা দেশ, আমরা যখন যে দেশে বাস করি, সেই দেশের যখন পতন আসে, খারাপ সময় আসে, তখন কি আমরা মন খারাপ করি না? সবাই নিশ্চয়ই করি। একমাত্র কি সেই দেশের রাজা, মন্ত্রী কিংবা ঊর্ধ্বতন শ্রেণীর মানুষ তারাই কি দুঃখ করে? না, আমরাও তো সাধারণ মানুষ অত্যন্ত দুঃখে দুঃখিত হই। কই আমাদের কথা তো লেখা হয় না? কেন লেখা হবে না? প্রশ্ন রেখেছেন এখানে। তাই যে স্পেনের ফিলিপ কেঁদেছিল সেটা লেখা আছে, আর কেউ কি কাঁদেনি? নিশ্চয়ই কেঁদেছিল, কিন্তু তাদের কথা লেখা নেই। আর কোনো প্রশ্ন নেই? না স্যার। স্যার মহামানব মানে রাজাদের কথা বলা হচ্ছে? যারা ইতিহাসের পাতায় বিশেষভাবে নিজেদের পরিচিতি রেখে গেছেন তাদের কথা বলা হচ্ছে। সে রাজা হতে পারে, সেনাপতি হতে পারে, বিচক্ষণ ব্যক্তি হতে পারে, রাজনীতিবিদ হতে পারে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে প্রশ্ন নেই, এবার প্রশ্ন দিয়ে নি।